কত পর্যন্ত করছি বললো? 17 করছি তাই না? 18 আমরা আগের চ্যাপ্টারে করে আসছি। আগের চ্যাপ্টার মানে 10.3, তো এইখানে আমরা আর করবো না। 18 19 আমরা করে আসছি। মানে এই যে 18 19 যেগুলো আছে সেগুলো আমরা 10.3 তে করে আসছি, ঠিক আছে? তো সেম ম্যাথ, জাস্ট হচ্ছে লিমিট বসাবা। তো এগুলো তোমাদের পারার কথা। আচ্ছা আমরা 21 নাম্বারটা করি। দেখো বাকিগুলো তোমাদের আগের চ্যাপ্টারগুলোতে করানো হয়েছে, বুঝছো? আগের চ্যাপ্টার মানে 10.3 10.4 এগুলোতে আমরা করে আসছি। তো আমরা 21 নাম্বার থেকে শুরু করলাম। 21 এর 1 দেখো। আমরা 10.6 এ আছি এখনো। হ্যাঁ, কথা বলো না। আচ্ছা, তো আমরা এরকম ম্যাথ আগে করি নাই, মডুলাস যুক্ত ম্যাথ। এখানে আমরা প্রথমবার করব। আচ্ছা, তাহলে এটা কেমনে করব? দেখো আমরা কিন্তু এই যে মডুলাসের একটা সংজ্ঞা পড়ছিলাম, মনে আছে না? যে মডুলাস অফ এক্স, এটা সংজ্ঞা হচ্ছে এটা শুধু এক্স হবে কখন? যদি এক্স এর মান 0-র চেয়ে বড় হয় অথবা 0 সমান হয় তখন। আর এটা নেগেটিভ এক্স হবে কখন? যদি এক্স এর মান 0-র চেয়ে ছোট হয়। 0-র চেয়ে ছোট মানে এক্স নিজে নেগেটিভ, তার নেগেটিভ বানানোর জন্য সামনে একটা নেগেটিভ, তাহলে ফাইনাল রেজাল্ট পজিটিভ আসবে। ওকে, তাহলে আমাদের এটা আসলে দুই ভাগে ভাগ করে নিতে হবে। কারণ দেখো যে এখানে লিমিটটা, মানে এটা ধরো সংখ্যা রেখে যদি চিন্তা করি, -1 +1, তা আমাদের তো এই যে 0 থেকে ধরো যে এটা হচ্ছে 0 থেকে -1 পর্যন্ত এটা তো নেগেটিভ, তাই না? নেগেটিভ, তো নেগেটিভের জন্য মডুলাস একরকম হয়। আর 0 থেকে 1 পর্যন্ত এটা আবার পজিটিভ, তো ওইটার জন্য মডুলাস আবার আরেক রকম হয়। তো আমাদের এটা ভেঙে করতে হবে। তো আমরা লিমিটটারে ভেঙে করবো এখানে, এই যে এইভাবে করবো। দেখো কি করবো, একটু ভালো মতো মনোযোগ দিবা। আমরা হচ্ছে -1 থেকে 0 পর্যন্ত করবো একবার। -1 থেকে 0 পর্যন্ত, ঠিক আছে? এইটার জন্য -1 থেকে 0 পর্যন্ত এই যে সংখ্যা রেখা, আবারও চিন্তা করো, সংখ্যা রেখা -1 থেকে 0 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো নেগেটিভ না? সেগুলো সব নেগেটিভ, তাই না? সেগুলো সব নেগেটিভ। তো নেগেটিভ হলে মডুলাস অফ এক্স কি হয়? নেগেটিভ হয়। এতটুকু আমরা আলাদাভাবে করব। ওকে, এতটুকু আলাদাভাবে করব। এরপর আবার প্লাস দিয়ে 0 থেকে 1 পর্যন্ত, কারণ আমাদের 1 পর্যন্ত করতে হবে। মানে আমরা ভেঙে করছি, আমাদের আসলে করতে হবে কোন পর্যন্ত? -1 থেকে 1 পর্যন্ত। তো আমরা একবারে যেহেতু করতে পারতেছি না, তাই আমরা মাঝখানে -1 থেকে 0 পর্যন্ত করতেছি, আবার 0 থেকে 1 পর্যন্ত করতেছি। ওকে, আবার 0 থেকে 1 পর্যন্ত করতেছি। 0 থেকে 1 এটা তো পজিটিভ, তাই না? 0 থেকে 1 এর মধ্যে যে সংখ্যাগুলো আছে এগুলো সব পজিটিভ সংখ্যা না? তো পজিটিভ সংখ্যার জন্য মডুলাস অফ এক্স কি হয়? শুধু এক্স। তো এই যে এখন এটা নর্মাল ম্যাথ, জাস্ট ওই জিনিসটাই বোঝাচ্ছিল, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা পরের চ্যাপ্টারে আরেকভাবে দেখবো ক্ষেত্রফল দিয়ে। পরের চ্যাপ্টার মানে 10.7 এ। এটা বুঝছো সবাই? তাহলে এটা শেষ করো, এটা এখন নিজেরাই পারবা। আচ্ছা, তো মাইনাস বাইরে চলে আসবে, এক্স এর পাওয়ার 1 বেড়ে যাবে, নিচে ওই পাওয়ারটাই বসবে। আর এখানে হচ্ছে 0 -1 প্লাস, এখানে একই কথা, এক্স এর পাওয়ার 1 বেড়ে যাবে, নিচে ওই পাওয়ারটাই বসবে, 1 আর 0। আমরা এটা বসায় দিব। প্রথমে 0 বসাবো, 0 বসালে কত আসবে? 0ই আসবে, তাই না? তারপর -1 বসালে স্কয়ারের কারণে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কত থাকবে? -1/2। আচ্ছা, সমস্যা নেই, নিলাম না। 1 বসালে কত আসবে? হাফ আসবে। তারপর -0 বসালে 0 হবে। তাহলে অ্যান্সার কত আসলো? +1/2, আর এখানে +1/2, তাহলে অ্যান্সার হচ্ছে 1 না 0 না? বুঝিনি, আবার একটু বলো। এই মাইনাস, আচ্ছা এটা এই যে সংজ্ঞা দেখো, মডুলাসের সংজ্ঞা, মডুলাস অফ এক্স এটা শুধু এক্স হবে যদি এক্স এর মান 0-র চেয়ে বড় হয়, ঠিক আছে? এক্স এর মান দেখো, মডুলাসের কাজ কি? মডুলাসের কাজ হচ্ছে সংখ্যাটারে সবসময় পজিটিভ রাখা, তাই না? তো এক্স এর মান 0-র চেয়ে বড় মানে কি? অলরেডি সেটা পজিটিভ, সংখ্যাটা অলরেডি পজিটিভ। মানে ধরো যেরকম মডুলাস অফ 5, তো 5 এমনিতেই পজিটিভ, এটারে পজিটিভ বানানোর জন্য সামনে কিছু করার দরকার নাই, ঠিক আছে? কিন্তু ধরো সংখ্যাটা হচ্ছে -5, মানে এই যে এইখানে এক্স হচ্ছে 5, তো এটা এক্স এর সমানই হয়েছে, দেখছো? কিন্তু এইখানে দেখো, এখানে এক্স হচ্ছে -5, এক্স হচ্ছে -5। ওকে, তো আমি যদি এখানে এক্স লিখি তাহলে কি হবে? এক্স লিখতে তো হইতেছে না, এক্স লেখা মানে আমি কত লিখছি আসলে? -5 লিখতেছে। তো আমার -5 লিখলে তো এটা মডুলাসের অর্থ ঠিক থাকতেছে না, মডুলাস তো আমার পজিটিভ বানাইতে বলে। তাহলে আমরা কি করব? আমরা এক্স লিখবো কিন্তু সামনে একটা মাইনাস দিয়ে দিব। তো এটা এখন পজিটিভ হয়ে গেল, তার মানে যে দেখো এই যে এটা মাইনাস আর এটার এক্স ধরছো এক্স, বুঝছো? মানে মোট কথা হচ্ছে যখন এক্স এর মান 0-র চেয়ে ছোট তখন এক্স নিজে নেগেটিভ। এক্স যেহেতু নিজে নেগেটিভ, তারে পজিটিভ বানাইতে সামনে একটা নেগেটিভ দিতে হবে। মডুলাস সবসময় পজিটিভ রাখে।
ওকে, এটা বোঝার কথা এখন সবার, এটা এইভাবে ভেঙে নিবা আর কি। ঠিক আছে, আরেকটা আছে সেটাও করে ফেলি, এটা সরালাম। আর এটা ক্যালকুলেটারে একবারই করা যায়, ক্যালকুলেটারে মডুলাস আছে, মানে লিমিটেড, এটা এগুলো এমসিকিউতে আসে, তো এইচএসসি তে আসলে ক্যালকুলেটার দিয়ে একবারে করে ফেলতে পারো। ঠিক আছে, ক্যালকুলেটারে অ্যাবসলিউট নামে একটা ইয়ে আছে, এবিএস, ওটা চাপ দিলে দেখবা মডুলাস আসতেছে, বুঝছো? এবিএস নামে একটা বাটন আছে। আচ্ছা দেখো, এটা সরালাম। আচ্ছা, তাহলে আমরা 2 নাম্বারটাও করে ফেলতেছি। তাহলে এখানেও দেখো সেম মডুলাস আছে, তো আমরা মডুলাস থাকলে তো একবারে করতে পারবো না, কারণ একটা পোর্শনের জন্য এটা পজিটিভ, আবার একটা পোর্শনের জন্য নেগেটিভ, তো আমাদের সেটা ভেঙে ভেঙে করতে হবে। খেয়াল করো, এইখানে এক্স এর মান, আমাদের তো আসলে এগুলো এক্স এর মানই, তাই না? লিমিট যেগুলো দেওয়া থাকে সেটা কার মান, এখানে যেটা থাকে তার মান, তার মানে এক্স এর মান। আচ্ছা, এখন তাহলে এক্স এর মান 2 থেকে শুরু হয়েছে, 2 থেকে 8 পর্যন্ত, তো এক্স এর মান 2 এর জন্য এটা কি আসবে? নেগেটিভ আসবে, তাই না? এই যে আমি ভিতরেরটার কথা বলতেছি, শুধু ভিতরের পোর্শনটা, 2 এর জন্য নেগেটিভ আসবে, 3 এর জন্য নেগেটিভ আসবে, 4 এর জন্য নেগেটিভ আসবে, 5 এর জন্য নেগেটিভ মানে 0 আসবে। তার মানে 2 থেকে, একটু ভালো মতো খেয়াল করো এবার সংখ্যাটা, মানে এই যে এটা 2 আর এটা হচ্ছে 8, 2 থেকে যে মাঝখানে আছে 5, 2 থেকে 5 পর্যন্ত যে সংখ্যাগুলো সেটার জন্য এই ভিতরেরটা নেগেটিভ আসবে। তুমি 2 বসাও, 2 বসালে 2 - 5 -3, 3 বসালে শুধু পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ বসাইতে পারবা। ধরো 2 থেকে 5 এর মধ্যে তো 2.5 আছে, 4.5 আছে, ওগুলো বসালেও তো এখানে নেগেটিভ আসবে, মানে যেটাই বসাও এই রেঞ্জের মধ্যে যেটাই বসাবা সেটা নেগেটিভ আসবে। তো এই রেঞ্জের মধ্যে এই মডুলাসটা নেগেটিভ আসতেছে, তো আমাদের পজিটিভ বানানোর জন্য সামনে একটা নেগেটিভ দিতে হবে। ওকে, দেখেন বুঝাইতে পারছি? তাহলে এই যে প্রথমে একটা মাইনাস দিলাম, পজিটিভ বানানোর জন্য এটা এটা লিমিট কত থেকে কত পর্যন্ত? 2 থেকে 5। ওকে, 2 থেকে 5। আচ্ছা, dx, তারপরে যে পরেরটা খেয়াল করো, 5 এর পর থেকে 8 পর্যন্ত এটা পজিটিভ আসবে, তাই না? 5 এর পর থেকে 8 পর্যন্ত, মানে 5 এর পর থেকে যে সংখ্যাগুলো আছে 8 পর্যন্ত, এগুলোর জন্য তুমি ধরো 6 বসাইছো বা তুমি 5.1 বসাইছো, 5.01 বসাইছো, তাও তো পজিটিভ আসবে, তাই না? 5 বাই না, 5 আর 8 আগে কেন? তোমার তো 2 থেকে 8 না, আগে মানে কি? ঠিক আছে, মানে সংখ্যা রেখা যেভাবে সিরিয়ালি ওইভাবে 2 থেকে 8 পর্যন্ত বলছেন আমাদের। আচ্ছা, তাহলে এখানে কি করবে? এখানে 5 এ শেষ করছিলে, আবার 5 থেকে শুরু করবা, কত পর্যন্ত শেষ করবে? 8 পর্যন্ত শেষ করবা। তাহলে এটা কি হবে? এটা কিন্তু পজিটিভই, কারণ এটা অলরেডি পজিটিভ আছে, তো নেগেটিভ পজিটিভ বানানোর জন্য আর কোনো কাজ করার দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, তো ম্যাথ আগের মতোই। ঠিক আছে, এটা করে ফেলো, তো এটা শেষ করি। দেখো, ওকে, মনোযোগ দাও। আচ্ছা, তাহলে এটা কত আসবে বলো? মাইনাস এক্স এর সাপেক্ষে করলে x²/2, আর এটা হয়ে যাবে প্লাস, তাই না? এটা প্লাস হয়ে যাবে তো, প্লাস 5x। এটা কি বুঝছো সবাই? 5x কেন হয়েছে? মানে 5 এর আলাদা করে যোগজীকরণ করতাম না, যোগজ নির্ণয় করতাম, 5 বাইরে চলে আসতো, যোগজীকরণ অফ dx হচ্ছে x। আচ্ছা, তাহলে এইখানে থাকবে প্লাস, এটা কি হবে? x²/2 মাইনাস 5x, 8 থেকে 5 থেকে 8 পর্যন্ত। তো এটা শেষ করবা, এটা আমি আর করলাম না। তো এই যে এখন কিছু উল্টাপাল্টা ম্যাথ করতে হবে, মানে এটা আসলে প্যাটার্নটা ওইভাবে বোঝা যায় না, আর কিছু করারও নাই আসলে। তো এগুলো একটু অ্যাডমিশনের জন্য লাগতে পারে, আমি একটু করায় রাখি, তারপরে আমরা হচ্ছে পরের চ্যাপ্টারে চলে যাবো। ক্ষেত্রফল থেকে একটা ম্যাথ আসবে 4 মার্কের, দেখি কতটুকু ইয়ে করা যায়। আজকে পারলে আজকে, নয়তো নেক্সট ক্লাস থেকে শুরু করবো। তো দেখো, আগে এটা করি 22, এটা অনেক আগে একবার বইটা আসছে, এবং এইগুলা অনেকটা মুখস্থ টাইপ, বুঝছো? হুট করে এটা মনে করাটা কষ্ট। আচ্ছা, তাহলে আমরা এটা কি করতে পারি? না, এটা কিন্তু দুইটাই আছে, মানে এই যে তুমি যদি ওইভাবে চিন্তা করো যে ভাই যে আপনি তো এটা পড়াইছিলেন, এরকম যদি থাকে তাহলে এক্স রে হচ্ছে a tan থিটা ধরি, তাই না? কিন্তু যে উপরে আবার তন্যটা আছে, উপরে তো আবার এ সাইন থিটা ধরতে বলতেছে, তো দুইটা দুই রকম হয়ে গেল না? তো এটা করা যাবে না, অন্য কিছু করতে হবে। ঠিক আছে, তাহলে এটার মধ্যে আমরা প্রতিস্থাপন ছাড়া আপাতত কিছু মনে করতে পারতেছি না, তো প্রতিস্থাপন দিয়ে কিছু করার চেষ্টা করব।
আচ্ছা, প্রতিস্থাপন দিয়ে কি করতে পারি? প্রতিস্থাপন দিয়ে মানে আমাদের কিছু একটা ধরে নিতে হবে। এটা আসলে একটু মানে মুখস্থের মতো, তোমার আসলে একটু চেক করে করে দেখতে হবে যে কি আসে। তো ধরো আমরা এই যে এইটারে যদি ধরি, একটু খেয়াল করো আগে, একবার এটারে ধরবা, এটা করলে বুঝবা, আরেকবার হচ্ছে এটারে ধরবা, ধরে চেক করবা কোনটার জন্য মিলে, বুঝছো? কোনটার জন্য মিলে এটা চেক করবা। চলো আমরা চেক করি। প্রথমে সরি, এই যে হোল স্কোয়ারটা নাই, এটার জন্য ধরো এটা হচ্ছে আমরা জেড ধরছি, ঠিক আছে? এটার জেড ধরছি, একটু মনোযোগ দিয়ে আগে দেখো। জেড ধরলে আমাদের কি করতে হয়? অন্তরীকরণ করতে হয়, তাই না? অন্তরীকরণ করতে হয়। অন্তরীকরণ করলে এটা কি আসবে? এটার অন্তরীকরণ কিভাবে করে? এটা তো সরাসরি করে ফেলতে পারবো, এ বাইরে নিয়ে আসবো, এটা করলে তো এটা দিয়ে হবে না, বুঝে যেতেছে। আর এইখানে আসবে হচ্ছে, আচ্ছা এখানে একটা মাইনাস আসতো, আর এখানে 2x আসবে, তাই না? তাহলে এটা দিয়ে মিলে নেই, এটা বুঝে যেতেছে। তাহলে এইটা দিয়ে ট্রাই করি, এটা দিয়ে হইতেছে না, এটা দিয়ে হয়ে যাবে। আমি এটা এখানে লিখি, ধরি জেড এটা হচ্ছে x বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখন এটার অন্তরীকরণ করো, কারণ এটা কিন্তু সরাসরি আগের মতো করা যাবে না, আগে তো ধ্রুবক ছিল উপরেরটা, এটা ইউ বাই ভি দিয়ে করতে হবে, তাই না? ইউ বাই ভি দিয়ে করতে হবে। ইউ বাই ভি কি মনে আছে? নিচে হচ্ছে নিচেরটার স্কোয়ার, নিচেরটারে রাখবো, নিচেরটারে রাখবো, উপরেরটার অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরজ 1, তারপর মাইনাস। হ্যাঁ, এবার হচ্ছে উপরেরটারে রাখবো, নিচেরটার অন্তরজ, এটা করলে আসবে 0, আর এক্স স্কোয়ারের অন্তরজ হচ্ছে 2x, এবং এখানে একটা dx দিতে হয়, সেটা আমরা জানি। তাহলে এটা করলে কত আসতেছে দেখো। আচ্ছা, তাহলে দেখো এই যে একবার লিখতেছি a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এখান থেকে কি আসবে? মাইনাস 2x স্কোয়ার না? তাহলে কি থাকতেছে? a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার dx। ভাই তার মানে dz মানে এই যে এই পুরোটা, ঠিক আছে? এই পুরোটা হচ্ছে dz। তাহলে লিমিট চেঞ্জ করতে হবে, লিমিট দিতে হবে। কার লিমিট বলো? এটা আমি আর দেখাইলাম না, তোমরা এটা বুঝো এখন। একবার হচ্ছে 0, x এর মান যখন 0, খেয়াল করো, x এর মান যখন 0, z এর মান কত? 0ই। x এর মান যখন 0, z এর মান তখন 0ই, ঠিক আছে? আবার x এর মান যখন a, x এর মান যখন a, কত হবে এটা বলো? বুঝতেছো না এখনো? এই যে x এর মান যখন 0, তখন a এর মান কত? x 0 এর জন্য a 0, হ্যাঁ। তারপর x এর মান হচ্ছে a, তাহলে এই যে এটা বসাবা 1/2a, 2a না? 2a তো, আরে এটা 2a স্কোয়ার আর উপরে, তাহলে একটা a কাটাকাটি হয়ে যাবে না? তাহলে এটা হবে 1/2a। ভুল করলে বললো, আমি ক্যালকুলেশন ভুল করলে বললো। তাহলে z এর সাপেক্ষে z এর অন্তরজ কত হয়? dz এর অন্তরজ, এটা হচ্ছে z হবে 1/2a 0, তাহলে অ্যান্সার হচ্ছে 1/2। বুঝছো? এই যে কি ধরবা, এটা মাথায় থাকতে হবে। এবং তুমি চাইলে একটু মানে নিচেরটা মনে থাকে যে নিচেরটা কি করবো, কারণ দেখো আমাদের তো এটা হোল স্কোয়ার লাগবে, তাই না? এটা হোল স্কোয়ার, তো আমরা জানি যে এরকম কিছু ধরলেই কিন্তু পরে এটার অন্তরীকরণ করলেই কিন্তু এই নিচেরটা চলে আসবে, তাই না? এটা বোঝা যায়, এতটুকু বোঝা যায়, কিন্তু উপরে যে কি নিব এটা আসলে মানে আমি যতই ব্যাখ্যা করি এটা আসলে মুখস্থের মতোই। ওকে, এটা সরালাম। তাহলে এটা একটু কষ্ট করে মনে রাখো, ওই যে ওইটা দিয়ে মনে রাখতে পারো যে এটার যখন অন্তরীকরণ করি তখন তো এই যে এই স্কোয়ার টার্মটা চলে আসে, তো এইটা দিয়ে কিছুটা মনে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এমনি তো এরকম, এটাই তো ইন্টিগ্রেশন। আমি কি বলছি তোমাদের, ইন্টিগ্রেশন কমন না পড়লে তুমি কম্পিটিটিভ এক্সামে ইন্টিগ্রেশন মিলাইতে পারবে না। উপরে প্লাস নিচে মাইনাস, ও মানে ওই না, ইন্টিগ্রেশন একটু চেঞ্জই তো অনেক বড় চেঞ্জ, বুঝছো না? বুঝছো? তো এরকম আসলে দেয় না, মানে চেঞ্জ এই বই থেকেই দিয়ে দেয়। কমন না পড়লে এগুলো অ্যাপ্রোচই করবে না, এটা হুট করে মিলাইতে পারবে না। ইন্টিগ্রেশন অনেক নিয়ম আছে, মানে আলাদা আলাদা করার অনেক অনেক নিয়ম আছে, বুঝছো? ঠিক আছে? আচ্ছা, আমরা আরো দুইটা ম্যাথ করবো, এই দুটাও কলেজের পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, কথা বলো না। দুটা ম্যাথ আমরা একসাথে করবো, দুটা ম্যাথের চেহারা একরকম, তো আমরা দুইটা একসাথে করার চেষ্টা করবো। একটা হচ্ছে 4x cos টু দি পাওয়ার 4x, না বানানো না, এইটা তোমাদের আগের চ্যাপ্টারেও ছিল, এইটা একটা। আর সিমিলার আরেকটা হচ্ছে এটা, লিমিট ছাড়াই করবো, সমস্যা নেই, লিমিট তো তোমরা দিতেই পারো। ঠিক আছে, এই যে এই দুইটা ম্যাথ। ওকে,
দেখতে একই রকম লাগে কিন্তু যে লবটা আলাদা, তাই না? লবটা আলাদা, ঠিক আছে, লবটা আলাদা। তো এই যে এটাও কাইন্ড অফ মানে মুখস্থের মতোই, মনে রাখার মতো। আচ্ছা, এটার মধ্যে কি করতে হয়? এটার মধ্যে হচ্ছে এই যে নিচের এটারে যদি জেড ধরি, নিচের এটার জেড ধরি, তাহলে এটার অন্তরীকরণ করতে হবে এখন, তাই না? এটার অন্তরীকরণ করতে হবে, ডিজেড 4 সামনে চলে আসবে, অন্তরীকরণ করতেছি কিন্তু পাওয়ার 1 কমে যাবে, তাই না? তারপর আবার সাইনের করতে হবে চেইন রুল, এগুলো পারি তো, অন্তরীকরণ না পারলে কিন্তু শেষ, কিছু করার নাই, ঠিক আছে? আচ্ছা, এটা আসবে cos x, তারপর এখানে হচ্ছে হ্যাঁ 4 সামনে চলে আসবে, cos এর পাওয়ার 1 কমে যাবে, তারপর cos এরটা করলে মাইনাস সামনে দিয়ে দিলাম, cos এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস sin x, তো ওই যে ওই মাইনাসটা সামনে দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন কি কিছু কমন যায়? ও dx দেয় নাই, খুবই ইম্পর্টেন্ট জিনিস মনে করছো। আচ্ছা, কিছু কমন যায়? কি যায়? 4 কমন যায়, একটা sin x কমন যায়, কেমনে কেমনে জানি একটা cos x ও কমন যায়, তাই না? তারপর cos x নিয়ে নিছি, 4 নিয়ে নিছি, sin একটা নিছি, আর কি বাকি আছে? দুইটা বাকি আছে, তাই না? আবার মাইনাস 4 নিয়ে নিছি, cos একটা নিয়ে নিছি, sin নিয়ে নিছি, তাহলে cos দুইটা বাকি আছে। এটা কেমন জানি আবার সূত্র লাগতেছে, এটা হচ্ছে যে সূত্র cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটা হচ্ছে cos 2a, ঠিক আছে? এটা cos 2a, হ্যাঁ। তাহলে যে এইখান থেকে দেখো, এটা একবারে করি, এইখান থেকে যদি একটা 2 আলাদা করি, 2 sin x, নো ধরতে পারছে, sin 2a হবে, এই যে এটা থেকে হবে, আর এটা হবে হচ্ছে মাইনাস cos 2x, তাহলে দেখো এই যে এইটা হচ্ছে sin 2x, তাই না? আচ্ছা, তাহলে এটা সরায় দেই, খেয়াল করো, ওকে? তাহলে এই 2 থাকবে, এটা ফর্মুলা sin 2x, আচ্ছা মাইনাস আছে একটা, তাহলে মাইনাসটা সামনে দিয়ে নেই, এই যে মাইনাস, ঠিকঠাক করে দিই, মাইনাস কি হবে? cos 2x, আবার ফর্মুলা, কোন ফর্মুলা? এবার হয়ে যাবে 4x, হ্যাঁ, মাইনাস sin 4x, প্রত্যেক লাইনে dx ছিল, dx মিস করছি আমরা, শেষ, ম্যাথ শেষ, তাই না? ম্যাথ শেষ, মুখস্থ মানে কি ধরবা, এটা মাথায় থাকতে হবে, এইসব ম্যাথগুলোতে এটা মাথায় থাকতে হবে, ঠিক আছে? জেড ধরবা, মানে কিছু কিছু ম্যাথে বোঝা যায়, মানে কিছু কিছু ম্যাথের টেকনিক দিয়ে আর কি বোঝা যায়, কিন্তু চলে কিছু থাকবেই, তাই না? আচ্ছা, তাহলে এটা এখন কি করবা? এটা যে ওইখানে বসায় দিবা, আমি এটা নিচেই করতেছি, বাকিটা সেটা দিয়ে লিখলে বোঝা যাবে না। ওকে, এই যে আমাদের ওটা যেটা ছিল, খেয়াল করো, নিচেরটারে আমরা কি ধরছি বলো? এটারই তো জেড ধরছি, তাই না? তাহলে এটা হচ্ছে জেড, আর এই পুরোটা কি পাইলাম? এখানে আসবে মাইনাস ডিজেড, মাইনাস কেন আসছে বুঝছো? কারণ এই যে এটা মাইনাস আছে, তো মাইনাসটা বাইরে নিয়ে আসবো, এটা হবে ln z। অ্যান্সার কিন্তু ভালোই আসে, দেখলে মনে হয় উল্টাপাল্টা অ্যান্সার আসবে, কিন্তু অ্যান্সারটা সুন্দরই আসে, ম্যাথ উল্টাপাল্টা, অ্যান্সারটা ভালো। আচ্ছা, তো ওই যে জেড এর মানটা বসায় দিবা, জেড কত ছিল? জেড ছিল হচ্ছে sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x, হ্যাঁ প্লাস সি, অনির্দিষ্ট যৌগজ হলে প্লাস সি দিবা, আর নির্দিষ্ট যৌগজ হলে তো লিমিটই বসাবা, ওকে? এগুলো ইচ্ছা করে পরে করাইতেছি, শেষে করাইতেছি, পরীক্ষার আগে টাইম কম থাকলে অবশ্যই এগুলা ওইভাবে দেখবা না, খালি মনে রাখবা যে জেড, এটা জেড ধরবো, হুবহু কমন, আচ্ছা দিবনি, পরীক্ষার আগে দিবনি, ঠিক আছে? মানে পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোনগুলা? 10.3 ওই যে শেষের গুলা, বুঝছো? মানে তোমার এগুলোই ভালো মতো করতে হবে, 10.3 শেষের গুলা, ইউভি আংশিক ভগ্নাংশ, বুঝতেছো? আর শেষেরটা, একদম শেষেরটা মানে 10.7 ভালো মতো করতে হবে। 10.3 শেষের ওই বড় বড় ম্যাথগুলো, ওই যেগুলো অনেক টাইপের মধ্যে পড়ছিল, মনে আছে তো? ওগুলো কিন্তু আমরা আলাদা আলাদা টাইপের নাম দিছি, আর ইউভি করবা, আংশিক ভগ্নাংশ করবে, এগুলো থেকে আসে। এখন এইটা কেমনে করবো? এটা তো অবশ্যই আগেরটার মতো করবো না, কারণ দেখছি তো আগেরটা করলে এখানে হচ্ছে sin 4x আসে, আমাদের তো এখন 2x আছে, তাহলে অবশ্যই আগেরটার মতো করলে হবে না, অন্য কিছু করতে হবে, তাই না? তো অন্য কিছুটা কি? sin স্কয়ার x রে কি ধরবো? জেড ধরবো,
জেডই তো ধরি সবসময়, তাই না? আচ্ছা এটার মধ্যে দেখো, এটা এটা কেমনে করবো, এটা এখানে লিখলাম, আবার এখান থেকে শুরু করতেছি। sin 2x, এখানে হচ্ছে sin টু দি পাওয়ার 4x প্লাস cosine টু দি পাওয়ার 4x dx। আমরা এটা একটু ভাঙা লিখি, একটু খেয়াল করো, একটু মনোযোগ দাও। এটা একটু ভাঙা লিখি। উপরেটারে কি লিখতে পারি? উপরেটা লিখতে পারি 2 sin x cosine x, ঠিক আছে? dx এই পর্যন্ত আসো। আচ্ছা দেখো আবার বলি, আমরা কি করতেছি, আমরা হচ্ছে sin টু দি পাওয়ার 4 অথবা cos টু দি পাওয়ার 4 যে কোনো একটা দিয়ে ভাগ করব। তো আমরা cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করতেছি, তো এটা আসবে হচ্ছে tan টু দি পাওয়ার 4x, ওকে। আর cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে এটা হবে 1, তাই না? আর এই যে এইটার ক্যালকুলেশনটা নিচে দেখাইতেছি, এটা কি হবে, cos টু দি পাওয়ার 4 দিয়ে করছি, তাই না? তাহলে এইখানে কাটলে কত থাকবে, এখানে কাটলে হচ্ছে কিউব থাকবে, তাই তো? তো আমরা কি করব, দুইটারে আলাদা করব। এই যে এখান থেকে একটারে হচ্ছে সাইনের নিচে দিয়ে দিব, একটা cos রে সাইনের নিচে দিয়ে দিলাম, তাহলে আরো দুইটা আছে না, ওটা মিলে sec স্কয়ার আসবে। আর এখানে কি থাকবে, তাইলে এখানে থাকবে 2 tan x sec স্কয়ার x dx। এটা বুঝছো কিনা দেখো, এটা বুঝলেই ম্যাথ শেষ। এখন তো বুঝছোই কারে কি ধরবা, কারে ধরবা, tan স্কয়ার রে ধরবা, tan স্কয়ার রে z ধরবা, ওকে। তো ধরো, শেষ করো, tan স্কয়ার রে z ধরবা। এটা হবে dz, এখানে 2 tan x sec স্কয়ার x dx, ওকে। কি হয়েছে? আচ্ছা তাহলে এইগুলো এখন বসায় দাও। এটা হবে z স্কয়ার প্লাস 1, z স্কয়ার প্লাস 1, আর উপরেটা dz। তো কোন ফর্মুলা, tan ইনভার্স z, তাই না? প্লাস c, tan ইনভার্সের ফর্মুলা, ওকে। তো z কত ধরছিলাম, হ্যাঁ এটা এখনো বুঝো নাই, এটা আবার বলি, আচ্ছা বুঝছো? মানে যে আমরা কি করতেছি, আমরা cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করছি, তাই না? একটা cos কাটাকাটি হবে, নিচে cos কিউব থাকবে। তো নিচে cos কিউবের একটা হচ্ছে sin বাই cos, এইখানে একটা দিয়ে দিছি, তাহলে ওইটা tan হয়ে গেল। আরো দুইটা আছে, দুইটা cos স্কয়ার x, মানে 1 বাই cos স্কয়ার x হচ্ছে, ওইটা sec স্কয়ার x হইছে, ঠিক আছে? তো এগুলো কেমনে, এগুলো কি করব, এগুলো মনে রাখবো, বুঝছো? ঠিক আছে, এগুলো মনে না রাখলে হুট করে পারবা না, হ্যাঁ। এটা মানে যে এই টাইপের গুলো, এই যে শেষের দিকে যে তিনটা ম্যাথ করাইলাম, তো এরকম আরো কিছু আছে, কিতাবের বইতে আরো বহুত আছে, বুঝছো? বুয়েট পরীক্ষার আগে আমি যোগাযোগ যে কত বেশি করছি, মানে কিতাবের বই প্রত্যেকদিন একটা পোরশন মানে ধরে রাখছিলাম যে কিতাবের বই থেকে সলভ করব। তো ধরো সব তো পারতামও না, সব নিয়ম তো বুঝতামও না, তো সলিউশন দেখে দেখে আর কি পরে ইয়া করতাম। ইন্টিগ্রেশন আসলেই কঠিন, কমন না পড়লে এটা মিলাইতে পারবে না। আমার কমন পড়ছিল, মানে কিতাবের বইটা শেষ করা সফল হয়েছে, কিতাবের বই থেকে পড়ছে। ওকে চলো, এটা কেমনে করবো বলো, এটা কি করবো বলো, sin x এর z ধরবে, এটা সহজ তো, এটা নরমাল, এটা ওই মুখস্থ না, ঠিক আছে? এটার মধ্যে কি করবা, ধরি না, শুধু sin x ধরি, সমস্যা নেই। 1 প্লাস sin x ধরলেও হবে, কেউ ধরলে হবে, z হচ্ছে sin x, তাহলে এটার cosine x dx। তাহলে দেখো এই যে রিপ্লেস করলাম। আচ্ছা তোমরা কথা বলো না, তাহলে এটা হবে হচ্ছে 1 প্লাস z আর 2 প্লাস z, ঠিক আছে? cos dx এটা কি, এটা dz। আমাদের কার লিমিট দিতে হবে, x এর মান যখন 0, z এর মান কত, x এর মান 0 হলে z এর মানও 0, তাই না? x এর মান যখন π/2, z এর মান হচ্ছে 1, তাহলে 0 1। এখন এটা কিসের ম্যাথ,
আরো আংশিক ভগ্নাংশ এই ফরম্যাটে আছে, আংশিক ভগ্নাংশ করা ইজি হবে এবং আমরা থাম্ব রুল দিয়ে একবারে করে ফেলতে পারবো। থাম্ব রুল তো এখন বলছি একবার ইউজ করা যাবে, তো থাম্ব রুল দিয়ে করে ফেলবো, এই লাইনেই করে ফেলা যাবে। ঠিক আছে, তো থাম্ব রুল দিয়ে একবার করে ফেলি। থাম্ব রুল কি বলছিলাম মনে আছে? যেই কয়টা ভগ্নাংশ, যেই কয়টা উৎপাদক সেই কয়টা ভগ্নাংশ হবে, যেই কয়টা উৎপাদক সেই কয়টা ভগ্নাংশ। ওকে, তারপরে যে এইটারে জিরো ধরবো, এইটারে জিরো ধরলে জেডের মান কত আসবে? জেডের মান -1 আসবে। -1 এইটা বাদে বাকি সব জায়গায় বসাবো। তার মানে এইটা যদি বাদ দেই, আর কোথায় আছে? শুধু এইখানে আছে 2, জেডের মান বসাবো -1, উপরে কোনো জেড নাই। আচ্ছা এটা বাইরে লিখবো নি, সমস্যা নাই, এখানে 1ই থাকবে। ওকে, উপরে কিছু নাই তো। আচ্ছা এইখানেও, এখানে জেডের, এখানে এটারে যদি জিরো ধরি জেডের মান আসবে -2, এইটা বাদে বাকি যত জায়গায় জেড আছে তত জায়গায় বসাবো। ঠিক আছে, তাহলে এটা বাদে যে এটার মধ্যে 1 -2, উপরে কিছু নাই, 1 হবে ডিজেড, জেডের লিমিট কিন্তু। ওকে, তাহলে এখন শেষ, এটা আমরা এখন ইজিলি করে ফেলতে পারবো। তো যোগজীকরণ করে ফেলি, দেখো এটা তো 1 তাই না? আচ্ছা ডিজেড, এটা হবে ln 1 প্লাস জেড। তারপরে যে এখানে এই যে এটার কারণে মাইনাস চলে আসবে, বুঝতেছো তো? এখানে মাইনাস দিলাম, মাইনাস, এটাও ln হবে 2 প্লাস জেড, আর পুরোটার মধ্যে লিমিট দিব 1 0। তো তুমি চাইলে যেহেতু লন বিয়োগে আছে, ln বিয়োগে থাকলে কি হয়? ভাগ হয় তাই না? তো ওইটা করতে পারো চাইলে। তো এবার হচ্ছে লিমিট বসাইতে পারো। ঠিক আছে, তো বসায় দিয়ে করবা আর কি।